গণভবন ছাড়ুন, না হয় মারা পড়বেন। ভারতে প্রকাশিত আলোচিত বই ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশনে উঠে এসেছে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট গণভবনের অভ্যন্তরে ঘটে যাওয়া নাটকীয় মুহূর্তগুলোর বর্ণনা, যে মুহূর্তগুলো শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগের সিদ্ধান্তে ঠেলে দেয়। ৫ আগস্ট দুপুর ১:৩০ ভারত থেকে শেখ হাসিনার পরিচিত এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ফোন করে জানালেন, এখনই গণভবন ছাড়ুন, না হয় বাঁচবেন না। সঙ্গে যুক্ত হল সেনা প্রধানের উদ্বেগপূর্ণ বার্তা। ক্ষুব্ধ ছাত্র জনতার ঢল অনির্বচনীয় গতিতে এগিয়ে আসছে রাজধানীর দিকে। সেই এক ফোন কল, সেই মুহূর্তের চাপ, এ যেন এক রাজনৈতিক থ্রিলারের সূচনা। পরদিন ৪ আগস্ট বিকেলেই গণভবনে বৈঠক কক্ষে জড়ো হন ৩ বাহিনীর প্রধান, ক্যাবিনেট সচিব থেকে শীর্ষ পুলিশ কর্মকর্তা সবাই। তারা প্রত্যেকের প্রধানমন্ত্রীকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেন এবং দেশ ছাড়ার পরামর্শ দেন। তবে প্রধানমন্ত্রী এই পরামর্শ প্রত্যাখ্যান করেন। সেনাপ্রধান পাশে থাকার অঙ্গীকার দিলেও নৌবাহিনীর প্রধানরা অন্তত ক্যান্টনমেন্টে যাওয়ার পরামর্শ দেন। সবকিছু সত্ত্বেও প্রধানমন্ত্রী অটল থাকেন, কিন্তু হাসিনা তখনও অটল। দেশ ছেড়ে যাওয়া তার অভিধানে নেই। সেদিন সন্ধ্যার বৈঠকে একদিকে ছাত্র জনতার মৃত্যু, অন্যদিকে পুলিশ সদস্য হারানোর খবর। বাতাস ভারী হয়ে ওঠে ভয় ও অস্থিরতায়। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সেলফি তোলার মতো দৃশ্য নিরাপত্তা কাঠামোকে আরও শঙ্কায় ফেলে। এনএসআই প্রধান স্পষ্ট করে জানালেন, দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। অনেকে সমঝোতার পথে হাঁটার প্রস্তাব দিলেও হাসিনা কঠোর অবস্থানে থেকে বলেন, আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবো না। ভেতরে সিদ্ধান্ত নেওয়া হলো, লং মার্চ ঠেকানোর জন্য পরিকল্পনা তৈরি করা হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। সেনাপ্রধান জানান, সেনাবাহিনী ছাত্র জনতার ওপর গুলি চালাবে না, কারণ আন্দোলনে জড়িত মানুষের মধ্যে সেনা ও পুলিশের পরিবারের সদস্যরাও রয়েছেন। কঠোর পদক্ষেপ নিতে গেলে সেনাবাহিনীতে অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দিতে পারে। এই সতর্কবার্তা পুরো গণভবনকে স্তব্ধ করে দেয়। ৪ আগস্ট রাত 11:30টায় সবাই গণভবন ছাড়েন। হাসিনা, রেহানা দুজনেই স্বাভাবিক রাত কাটানোর চেষ্টা করলেও ফোনের পর ফোন তাদের ঘিরে ধরে। রাস্তায় লাখো মানুষের ঢল, বাহিনীর মনোবল ভাঙা এবং পরিস্থিতি দ্রুত অবনতির খবর। সব মিলিয়ে রাতটি হয়ে ওঠে ভারী ঘন কুয়াশার মতো। সেই রাতে ছিল গণভবনে তার শেষ রাত, যদিও তিনি কখনো তা জানতেন না।